होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो बन जा मीत मेरे प्रीत अमर कर दो সুন্দর ঠোঁট কেনা চায় বলুন আমাদের মুখে চোখের পরে ঠোঁটই মনে হয় সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস তাই না কত কবিতা লেখা হয়েছে ঠোঁটের বিষয় যে ঠোঁট কবির মনকে নাড়া দেয় অথবা শিল্পীর তুলিতে ধরা পড়ে সেই ঠোঁট বড়ই মূল্যবান তাই না আর আজকাল তো সব জায়গায় দেখি বিউটি কন্টেস্ট হয় সেখানে কিন্তু সুন্দর ঠোঁটের জন্য আলাদা নম্বর থাকে সুন্দর ঠোঁট বলতে ভরাট গোলাপি ঠোঁট ঝোড়া আর সেটা তো জন্মগত হয় না বা হলেও সেগুলোকে কি করে মেনটেন করতে হয় সেটাও জানা উচিত এই জন্য আমি সায়ন্তনীকে বারবার করে জিজ্ঞেস করেছি যে লিপ কেয়ারের বিষয়ে আমাদের একটু কিছু বলতে কিন্তু সায়ন্তনীকে তো আপনারা চেনে নি ও এমন একটা অ্যাটিটিউড যে না না আমি কিছুই বলবো না তারপর যেই আমরা একটু ভান করলাম যে ঠিক আছে আমরা জানতে চাই না ও নিজেই আমাদের কাছে এসে বলল যে এবারের নারীর ওর বিষয় হচ্ছে লিপ কেয়ার চলুন তাহলে আমরা গিয়ে দেখি যে এবারের নারীর বিউটি সেকশনে কি বিউটি সিক্রেটস আমাদের সায়ন্তনী বলবে নমস্কার আমি সায়ন্তনী নারীর ফ্যাশনে আপনাদের স্বাগত জানাচ্ছি পুজো তো প্রায় এসেই গেল চারিদিকে একটা পুজো পুজো রব লোকজন যেন মিছিল করে নেমে পড়েছে কেনাকাটা করার জন্য ঠিক যেন একটা অলিখিত প্রতিযোগিতা সবাই চায় একে অপরের থেকে নতুন জিনিস কেনার একটা সাজগোজের খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার অ্যাক্সেসরিজ আর অ্যাক্সেসরিজ বলতে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে ব্যাগের কথা কিন্তু সেই দিনেরই কথা আমি একটা পার্টিতে গেছিলাম একজন ভদ্রমহিলা এত বিউটিফুলি ড্রেসড যেরকম সুন্দর শাড়ি তার ঠিক তেমনি সুন্দর হচ্ছে তার গয়নাগাটি কিন্তু যখন ব্যাগটা বার করলো না বিশ্বাস করুন ইট ওয়াজ এ কমপ্লিট মিসম্যাচ মানে সাজটার সৌন্দর্যটাই পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছিল এই ঘটনাটা মনে হয় আমাদের সকলের সাথেই হয়ে থাকে কারণ আমরা আমাদের এক্সারসাইজের দিকে খুব একটা বেশ নজর দিই না সেটা কিন্তু ভুল ব্যাগ বলতেই আমার মনে হয় লেদার ব্যাগের কথা একটা ক্লাসি লুক পেতে গেলে কিন্তু লেদার ব্যাগ ইজ আ মাস্ট সেই লেদার ব্যাগের কথা বলার জন্যই আজকে আমার সাথে আছে লেদার ওয়ার্ল্ডের মিস্টার হাশমি নমস্কার আচ্ছা মিস্টার হাশমি আজকাল তো সবাই গার্মেন্টস নিয়ে ডিল করে তো আপনি হঠাৎ ব্যাগ নিয়ে বিজনেস কেন শুরু করলেন আমাদের এই ব্যাগ এন্ড লেদার বিজনেস অনেক পুরনো ছিল প্রায় 40-50 ইয়ার্স ওল্ড তবে আমাদের এক্সপোর্ট হচ্ছিল আগে তখন এক্সপোর্ট হচ্ছিল ব্যাগগুলো ওয়ালেটসগুলো সব কিছু লেদার আইটেমস ইউরোপ আমেরিকাতে কিন্তু আমি ভাবলাম 4 বছর আগে যে একটা আউটলেট এখানে করব ক্যালকাটাতে উইথ সেম যেমন ডিজাইন আমরা এক্সপোর্ট করি সিমিলার ডিজাইন এখানে করব তখন আমরা এই কনসেপ্ট নিয়ে এখানে একটা বুটিক করলাম লেদার ওয়ার্ল্ড নামে তো এই বুটিকটা আমার কলা মন্দিরের কাছেই আছে লেদার ওয়ার্ল্ড নামে আর এখান দিয়ে আমরা স্টার্ট করলাম লেদার বিজনেস তা আপনারা যে ব্যাগগুলো করেন এগুলো বেসিক্যালি কি ডিজাইনের হয় এই বেসিক্যালি আমাদের একটা ভাই আছে আমার যে ডিজাইন করছে ব্যাগটা ও ডিজাইনিং ইউএস থেকে শিখে এসেছে ও ডিজাইন করছে আর ব্যাগগুলো কলকাতায় তৈরি হচ্ছে আর এই চামড়া যে আসছে এই চামড়া ট্যাংরায় তৈরি হচ্ছে আর তপসিয়াতে তৈরি হচ্ছে আর এখানে ব্যাগগুলো তৈরি হচ্ছে ওই চামড়ার ব্যাগটা এখানে তৈরি হচ্ছে এখানে ফ্যাক্টরিতে কলকাতায় আর এই ডিফারেন্ট কালার্সে হয় আর ডিফারেন্ট লেদারে হয় যেমন কাফ স্কিন বাফলো স্কিন গোট স্কিন কিন্তু ক্যালকাটা বেশি স্পেশালাইজেশন আছে কাফ লেদারে আর বাফলো লেদারে তা আপনি একটু আগে বললে আপনারা লেদার এক্সপোর্ট করে থাকেন তো যেই লেদারটা এক্সপোর্ট হয় আর যেটা নর্মাল মার্কেটে পাওয়া যায় ওটার মধ্যে কোনো ডিফারেন্স আছে যেমন যে ডিজাইনগুলো বেসিক্যালি ডিফারেন্স লেদার ডিফারেন্স নেই যেমন ইউরোপ আমেরিকার টেস্ট আছে ডিফারেন্ট ডিজাইন অফ দ্য ব্যাগস ডিফারেন্ট আছে আর ইন্ডিয়ান যে টেস্ট আছে ওটা একটু ডিফারেন্ট আছে ব্যাগসগুলো লেদারগুলো যে যেমন দেখছেন আপনি এখানে রাখা আছে আমাদের শপে আপনি ম্যাক্সিমাম কালারফুল ব্যাগস পাবেন হ্যাঁ মানে আমি সেটাই জিজ্ঞেস করছিলাম লেদার বলতে আমি যেটা জানি সেটা হচ্ছে হয় ব্ল্যাক নয় বেশ নয় চেরি বাট আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণ কালারফুল আছে তো হঠাৎ আপনি এরকম ব্রাইট কালার্স নিয়ে কেন ডিল করছেন আমি ব্রাইট কালার্স আগে থেকে এক্সপোর্ট করতাম ইউরোপ আমেরিকাতে তখন আমি দেখলাম যে এখানে কেন ট্রাই করব না যখন আমরা ট্রাই করলাম এখানে তখন আমি দেখলাম একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলাম কলকাতায় অ্যান্ড অনেক সেল হচ্ছে এখানে আপনি দেখবেন আমাদের দোকানে পিওর লেদারে যেমন ব্লু
গ্রিন, পিঙ্ক, ইয়েলো, আমি এখানে দেখতেই পাচ্ছি এটা অনেক ব্লু ডিফারেন্ট লেদার কালারে আপনি ব্যাগ দেখবেন, কিন্তু এসব পিওর লেদারের ব্যাগসগুলো আছে। কিন্তু নর্মালি এই কালারগুলো আপনি পিওর লেদারের নর্মাল শপে হয় না। নর্মাল শপে যদি কালারফুল ব্যাগস হবে ওটা নন লেদারে আপনি পাবেন, যেটা রেক্সিনে হবে, কিন্তু আমরা এটা ইন্ট্রোডিউস করেছি আপনি আমার দোকানে কালারফুল ব্যাগ পাবেন। আমি দেখতে পাচ্ছি এটা ব্লু, এখানটা গ্রিন, ব্লু আর গ্রিন আর রেডস তো আছে। তো এই যে এতগুলো, ওখানে একটা স্কাই ব্লু দেখতে পাচ্ছি, ওটা একটু দেখাবেন? হ্যাঁ, এটা ভীষণ স্মার্ট, প্রিটি দেখতে। এগুলোর রেঞ্জ মোটামুটি কিরকম? এই লেদার ব্যাগগুলো স্টার্ট হয় 300 টাকা থেকে আপ টু 1200 রুপিস, 1200 টাকা। ডিজাইনস অ্যান্ড দ্য সাইজের উপর ডিপেন্ড করে। ডিজাইন সাইজ। এখন ব্যাগ ডিফারেন্ট টাইমের জন্য হয়, যেমন ইভিনিংয়ের ব্যাগ এইরকম থাকবে, এরকম ছোট থাকবে। দেখিয়ে দিই আমাদের দর্শকদের, এরকম হয়, এটা ছোট ধরনের বললেন তো, ইভিনিং এর ব্যাগ হয়। আর যেমন অফিস প্লাস ইভিনিং, এখন এই ব্যাগগুলো অফিসে চলে যাবে প্লাস ইভিনিং এও চলে যাবে। তো দেখিনি, এগুলো হচ্ছে অফিস প্লাস ইভিনিং, এটাও অফিস ইভিনিং এ চলে যাবে আপনার। এটাও দেখেন, এটা অফিস প্লাস ইভিনিং। আচ্ছা, আপনি যে ব্যাগগুলো বানান ওগুলো ইন্ডিয়ান প্লাস ওয়েস্টার্ন দু রকমের পোশাকের সাথেই কি যায়? ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব ডিজাইনের ব্যাগগুলো আপনি পাবেন আমার দোকানে। আচ্ছা, একটা প্রবলেম যেটা আমরা সকলেই ফেস করে থাকি সেটা হচ্ছে কি, একটা দোকানে গিয়ে আমরা কি করে বুঝবো যেটা ওটা অথেন্টিক লেদার কিনা? আগে তো আপনি দোকানটা চুজ করে যাবেন, যে দোকানটা ভালো আছে। তখন যখন ঢুকে আপনি ব্যাগটা পিক আপ করবেন সেল থেকে, তখন ব্যাগটা স্কুইজ করবেন। যখন কাপড়া ওয়াশিংয়ে করবার পর আমরা স্কুইজ করছি, সেই রকমের ব্যাগটা স্কুইজ করবেন। যেমন এটা আমি স্কুইজ করছি, আপনাকে দেখাচ্ছি, স্কুইজ করে আবার ছেড়ে দিচ্ছি, আর এরকম করে আপনার প্লেন হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই ক্রিসটা রয়ে যাবে, তার মানে বাজে লেদার। আর ওই ব্যাগটা আপনার লাস্ট তো করবে, ভাঙবে না, কিন্তু ব্যাগটা দেখতে পুরনো হয়ে যাবে, মানে উইদিন 3-4 মাসে ওই দেখতে পুরনো লাগবে। কিন্তু যদি লেদারটা ভালো থাকবে তখন ও দেখতে 2 বছরও পুরনো লাগবে না, ভালো লাগবে, ব্যাগটা পুরনো হবে না। আর সেকেন্ডলি আর একটা ব্যাগটা দেখাচ্ছি আপনাকে, যেমন এই ব্যাগগুলো আছে, আমি স্কুইজ করে দেখাচ্ছি, প্লেন হয়ে যাচ্ছে। দিস শোজ এই মানে লেদারটা ভালো আছে, আপনি এই ব্যাগটা নিতে পারেন। এই পয়েন্টটা কিন্তু নোট করে রাখবেন, ঠিক আছে? এখন তো পুজো আসছে, তো আপনি পুজোর জন্য কি কোনো স্পেশাল কালেকশন বার করেছেন ব্যাগের? হ্যাঁ, অনেক ডিজাইনের নতুন ডিজাইনগুলো এসেছে। আর অনেক ব্যাগগুলো আমাদের তো বেশি লেদার আছে, কিন্তু কিছু কিছু ব্যাগ আমরা বাইরে থেকে ইম্পোর্ট করেছি যেটা নন লেদার আছে, ছোট ছোট কালারফুল ব্যাগ, কিন্তু বেশি লেদার আছে। আর বেশি লেদার মানে লেদার এর ডিজাইনটা বেশি দিন পুরনো হয় না, আর নন লেদারের ডিজাইনগুলো অনেক কম দিনে ফ্যাশন চেঞ্জ হয়ে যায়। লেদার ব্যাগ অনেক স্ট্রং হয়। সেকেন্ডলি আপনি অনেকবার দেখেছেন, আপনার বন্ধুগুলো বলবেন যে আপনি বৃষ্টিতে যাচ্ছেন, ব্যাগটা নেবেন না, রেক্সিন ব্যাগ নিয়ে নেবেন। এটা একটা প্রবলেম হয় যে আমি এটা জিজ্ঞেস করছিলাম, আমরা মেইনটেইনটা কি করে করব ইন্ডিয়ান ওয়েদারটার মধ্যে লেদার ব্যাগটা? কেন এমন কোনো টেনশনের কথা নেই। লেদার ব্যাগ তৈরি হচ্ছে জলে। আপনি কোনো ট্যাংরিতে যাবেন, ট্যাংরাতে যাবেন, তপসিয়াতে যাবেন, পুরো ড্রামে জল দিয়ে লেদারটা তৈরি হচ্ছে। তো আপনি যদি বৃষ্টিতে যাচ্ছেন লেদার ব্যাগ নিয়ে, আর হঠাৎ বৃষ্টি এসে গেছে, কোনো টেনশন নেই, শেডে চলে যাবেন, হ্যাঙ্কি বের করবেন, ক্লিন করে দেবেন। আর আপনি কি লেদার আপনার দোকানে খালি লেডিস ব্যাগই রাখেন? আমাদের দোকানে লেদার জ্যাকেট, লেডিস ব্যাগস, বেল্টস, মেন্স পোর্টফোলিওস। আমাদের অনেক ফরেনার আসছে ইউকে থেকে, ইউএসএ থেকে, সকালে অর্ডার দিচ্ছে, বিকেলে আমরা জ্যাকেট তৈরি করে দিয়ে দিচ্ছি। আপনি যদি নিজের ডিজাইন দিচ্ছেন, পিকচার দিচ্ছেন ব্যাগের কিংবা জ্যাকেটের, আমরা ওই সেম ডিজাইন তৈরি করে আপনাকে দিতে পারি। আর ডিফারেন্ট কালার, আমরা অনেক জ্যাকেটগুলো তৈরি করেছি ডিফারেন্ট মুভিজের জন্য। কিন্তু এই রঙগুলো আপনারা কি করে করেন? এই যত ট্যানলিগুলো আছে ওখানে লেদার র থেকে ফিনিশ হচ্ছে। যখন র থাকে তখন তো একই কালার থাকে, কিন্তু যখন ফিনিশ হয়, লাস্ট স্টেজে চলে আসে লেদার, তখন স্প্রে হয়। আর স্প্রে গানে ডিফারেন্ট কালার দেওয়া হয়, যেমন কালার রিকোয়ারমেন্ট হয় সেই রকম স্প্রেতে আমরা কালার দিয়ে ওই লেদারটাকে স্প্রে করে কালার করে দিই। এগুলো লাস্টিং করে তো? এইগুলো অনেক দিন লাস্টিং করবে। এটা কোনো কালারগুলো একদম সেই রকম থাকবে। আফটার দ্য মানে পারচেসের পরে যদি অনেক প্রবলেম দেখা দেয়, তখন আমরা কি করব? প্রবলেম যদি দেখা যায়, যেমন আপনি ব্যাগ নিয়ে যাচ্ছেন,
আর 4 মাস পর আর 6 মাস পর আমরা ট্রাই করি যে প্রবলেম হয় না, কিন্তু যদি প্রবলেম হয়ে যায়, যেমন জিপ খারাপ হয়ে গেছে, কুলার খারাপ হয়ে গেছে, কোনো ডিফেক্ট হয়, তখন আমরা গ্যারেন্টি দিই 2 বছরের। 2 বছরে কোনো প্রবলেম হলে ব্যাগটা আপনাকে পাঠিয়ে দিতে হবে, আমরা ফ্রি সার্ভিস দিয়ে ও ব্যাগটা আপনাদেরকে আমরা রিটার্ন করে দেবো। কিন্তু কোনো রিসিট লাগবে না, আমাদের রিসিট সিস্টেম থাকে না যে আপনাকে রিসিট দেখাতে হবে। 1.5 বছর পর যদি ব্যাগটা খারাপ হয়ে গেছে আপনাকে রিসিট দেখাতে হবে, এমন কোনো কন্ডিশন নেই। ব্যাগটা শুধু আপনাকে পাঠিয়ে দিতে হবে, আপনাকেও আসতে হবে না, শুধু স্টাফ দিয়ে পাঠিয়ে দিতে হবে, আমরা ব্যাগ ঠিক করে ফেরত করে দেবো। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগলো। আর হেল্পফুল টিপসগুলো তো একদম নোট করে রেখেছেন। আর ওনার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলেও কিন্তু আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। এতক্ষণ তো লেদার ব্যাগ নিয়ে অনেক কথা হলো, এবার একটু অন্য ধরনের ব্যাগ দেখা যাক। তাই আমি এসে পড়েছি নিউ আলিপুরে আর্ট লাইফস্টাইলে। এখানে নতুন ধরনের ডিফারেন্ট অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়। আর দেরি কিসে, দেখা যাক কী ধরনের ব্যাগ আর দামগুলো ঠিক কীরকম। আচ্ছা, এই ব্যাগটা কিসের তৈরি? আমি দেখছি এটা ভীষণ ডিফারেন্ট দেখতে, এটা তৈরিটা কিসের? এটা একটা গ্রাস আছে রিড বলে, ইট ইজ মেড অফ দ্যাট। আচ্ছা, আর প্রাইসটা কিরকম? দিস ইজ অ্যাবাউট 450। ওকে, আর এগুলো কি? এগুলো দেখতে মানে আর নো ক্লু এটা কি তৈরি। তো they all made out of a water plant called hyacinth, kochuri pana je bole, and these are all priced at 350. And here what you see is out of fine madur. This is an evening bag. You can carry it very comfortably with jeans, something like short kurtas and jeans, or you can even have ethnic wear and carry this off very comfortably. Very sleek and very smart. তোমরা দেখতেই পাচ্ছি দিনের থেকে আরম্ভ করে ইভিনিং ওয়্যার সব ধরনের ব্যাগ আছে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট ব্যাগগুলো হচ্ছে এগুলো ভীষণভাবে ইকো ফ্রেন্ডলি আর ভীষণ ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি। তো ভীষণই অ্যাডভান্টেজ আছে এগুলো। দামগুলো আমরা জেনে নিলাম, আর আশা করি কোনো অসুবিধা হওয়া উচিত নেই। যেটা আপনার পছন্দ আসুন দেখে নিন। অপারেশনের নাম শুনলে কিরম গায়ে জ্বর আসে না? এই আমার কথাই ধরুন না, আমার তো ইঞ্জেকশন দেখলেই ভয় লাগে। কিন্তু এমন অনেক অসুখ বিসুখ আছে যেটা অপারেশন না করলে সারে না। এরমই একটি রোগ হচ্ছে কিডনিতে স্টোন। কিন্তু মেডিকেল সায়েন্স তো এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই ব্যথা এবং রক্তপাত ছাড়াও কিন্তু আমরা এরম ধরনের রোগ সারাতে পারি, কিডনি স্টোনও সারাতে পারি। তো এই পদ্ধতি নিয়েই আজকে আলোচনা করবেন। আমাদের সামনে এসছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর অমিত ঘোষ। নমস্কার ডক্টর ঘোষ। আচ্ছা ডক্টর ঘোষ, এই কিডনিতে স্টোন হওয়াটা এটা তো সবাই ভীষণ ভয় পায়, মানে শুনলেই ভয় পায় কিডনিতে স্টোন। তো এইটা কেন, মানে এত শোনা যাচ্ছে কেন আজকাল যে কিডনিতে স্টোন হচ্ছে? তার কারণটা খুব সিম্পল। আমাদের এই দেশে এই জিনিসটার খুব প্রচলন আছে, খুব বেশি রকম হয় আমাদের দেশে। কেন আমাদের দেশে এটা বেশি রকম হচ্ছে? তার কারণ আমাদের দেশ গরমের দেশ, এত রোদ, এত হিট, আমাদের ঘাম হয় বেশি। এই ঘাম হওয়ার ফলে রক্তের মধ্যে তরল পদার্থ এবং সলিড পদার্থ এই দুটোর প্রপোর্শনটা গন্ডগোল হয়ে যায়। তাতে করে হয় কি, যেসব জিনিস দিয়ে কিডনি স্টোন তৈরি হয়, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ক্যালসিয়াম। আচ্ছা, এর কনসেন্ট্রেশনটা বেড়ে যায় ঘাম হওয়ার ফলে। একটা সীমিত অ্যামাউন্ট অফ ব্লাডের মধ্যে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, এবং সেই কনসেন্ট্রেটেড অবস্থাতে যখন সে কিডনিতে পৌঁছায় সেটা প্রেসিপিটেট পড়ে যায়। সুতরাং গরমের দেশে কিডনি স্টোন হওয়াটা একেবারেই অস্বাভাবিক না, খুব স্বাভাবিক জিনিস। কেন সবাইকার হয় না এটাই প্রশ্ন, হয় এটা কিন্তু অবাক কাণ্ড নয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার যেটা থাকছে সেটা দর্শকেরও জানা উচিত, সেটা হচ্ছে যে জল বেশি খেতে বলা হয়, এটার সঙ্গে কিডনি স্টোনের কোনো রিলেশন আছে? ওই একই রিলেশন। যাদের কিডনি স্টোন আছে বা যাদের হব হচ্ছে, তাদের ক্ষেত্রে এর চান্সটা কমিয়ে দেওয়া সম্ভব বেশি জল খেয়ে। কিন্তু এর উল্টো পিঠটা হচ্ছে, যে কোনো লোক যদি জল বেশি খায় তার কিডনি স্টোন হবে না এরকম গ্যারান্টি কিন্তু নেই। তাহলে আমরা বুঝবো কি করে, মানে ধরুন কারোর কিডনি স্টোন ধরা পড়লো, কিন্তু সে তো বুঝবে কি করে যে আমার এরকম হচ্ছে আর কি? কিডনি স্টোন ব্যথাদায়ক জিনিস বেশিরভাগ ক্ষেত্রে। আপনার পিঠের থেকে ব্যথা হয়ে সামনের দিকে ইউরিন করার রাস্তার দিকে ব্যথাটা এগোয়, এই পিঠে ব্যথা থেকে পেটে ব্যথা, এই এগোনো ধরনের ব্যথা, এবং তার সাথে ইউরিন করার সময় জ্বালা, ইউরিনের রক্ত বেরোনো, জ্বর হওয়া, এই সব যদি একত্রিত হয় তখনই বুঝবেন কিডনি স্টোন। এবং এই পিঠে ব্যথাটা কিন্তু একদিকে হয়, শিরদাঁড়ার দুপাশে দুটি কিডনি থাকে, সুতরাং কিডনি স্টোন জনিত ব্যথা পিঠের
এক ধার থেকে হয়। কিন্তু এই সিমটমগুলো হওয়ার পর রোগীর কি করণীয়, কনফার্ম হবে কি করে? হ্যাঁ, এইবার রোগী যখন সন্দেহ করলেন যে পিঠে ব্যথা হচ্ছে, তার কিডনির জায়গায় ব্যথা হচ্ছে এবং মনে হয় কিডনি স্টোন হতে পারে, তখন তার ফ্যামিলি ফিজিশিয়ান অথবা ইউরোলজিস্ট কাউকে একজন দেখানো উচিত, যাতে পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি। পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ কিছু ব্লাড টেস্ট, ইউরিনের কালচার, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি নির্ণয় করার উপায় হচ্ছে একটি এক্সরে এবং একটি আলট্রাসোনোগ্রাফি কিডনি রিজনের। এক্সরে মানে কিডনির এক্সরে বলছেন? কিডনির এক্সরে, যাকে অনেকে শুনে থাকবেন, এর নাম হচ্ছে আইভিপি। ওকে। এই এক্সরেটি করলে পরিষ্কার বোঝা যাবে কিডনির কোথায় স্টোন, কিডনি স্টোনটা কত বড় এবং কি করা উচিত। আচ্ছা, ধরুন জানা গেল যে কিডনিতে স্টোন আছে, তারপর নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট এবার চিকিৎসার ব্যাপার। চিকিৎসা কি হবে? এটা কিন্তু অপারেশন ছাড়া কোনো গতি নেই। আজকালকার দিনে এই অপারেশনকে রিপ্লেস করে একটি নতুন পদ্ধতি বেরিয়েছে, তার নাম লিথোট্রিপসি। লিথোট্রিপসি আক্ষরিক অর্থে, লিথো মানে পাথর, ট্রিপসি মানে গুঁড়ো করা। আক্ষরিক অর্থে লিথোট্রিপসি মানে হচ্ছে পাথর গুঁড়ো করা। এটা হচ্ছে মেথডটার নাম। আচ্ছা। এই পাথর একটি মেশিনের দ্বারা গুঁড়ো হয়, তার নাম লিথোট্রিপ্টার। এই লিথোট্রিপ্টারের কাজ হচ্ছে স্টোনটাকে সোনোগ্রাফির দ্বারা লোকেট করে সম্পূর্ণভাবে পাথরটাকে গুঁড়ো করে দেওয়া। এটাই টেকনোলজির অ্যাডভান্সমেন্ট। আচ্ছা। গুঁড়োই করা যায়, বার করা যায় না এটা দিয়ে। বার করতে হয় জল খেয়ে, জলের সঙ্গে গুলে, ইউরিনের সাথে গুলে পাথরটা বেরিয়ে যায়। আচ্ছা। সুতরাং রোগী এলেন হেঁটে হেঁটে, জ্ঞানত অবস্থায় পাথর গুঁড়ো করা হলো, শরীরে কোনো দাগ পড়লো না, একটি ইঞ্জেকশনও লাগলো না, এবং উনি হেঁটে হেঁটে বাড়ি চলে গেলেন একই দিনে। এটি হচ্ছে এই লিথোট্রিপসি মেথডের মাহাত্ম্য। আচ্ছা, সব ক্ষেত্রে কি লিথোট্রিপসি করা যায়? না, সব ক্ষেত্রে লিথোট্রিপসি করা যায় না। পাথরটা যদি খুব বড় হয় তাহলে লিথোট্রিপসি করাটা বোধহয় ঠিক না। তার কারণ গুঁড়ো করে এত বেশি গুঁড়ো জমবে যে সেটা বেরোতে বেরোতে এত মাস সময় নেবে, সে আবার জমাট বেঁধে যাবে। সেক্ষেত্রে আরো একটা নতুন অ্যাডভান্সড লিথোট্রিপসি আছে, তার নাম কি হোল সার্জারি। আচ্ছা। সেখানে অজ্ঞান করতে হয় এবং একটি ছুঁচ দিয়ে ফুটো করে কিডনি স্টোনে পৌঁছে যাওয়া যায়। সেখানে পাথরটাকে গুঁড়ো করে প্রত্যেকটা পাথর সে ফুটো দিয়ে বের করে আনা যায়। বড় পাথরের ক্ষেত্রে কি হোল সার্জারি, ছোট পাথরের ক্ষেত্রে লিথোট্রিপসি, এটাই নিয়ম। আচ্ছা, আর কোনো রেস্ট্রিকশনস খাওয়া দাওয়ার? হ্যাঁ, পাথর যাদের হয় তাদের কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, কিন্তু সবার ক্ষেত্রে প্রয়োজন নেই। যেমন ধরুন খুব ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে, তাদের ক্ষেত্রে আপনি মাংস কমাবেন। যাদের ক্যালসিয়াম বেশি থাকে তাদের ক্ষেত্রে আপনি দুধ এবং দুধের প্রোডাক্ট কম করবেন। আচ্ছা, এই রকম ধরনের রেস্ট্রিকশন। এবং সবের ক্ষেত্রেই যাদের কিডনি স্টোন হয়, সাধারণ নিয়ম অনুযায়ী আমাদের দেশে জলটা একটু বেশি খাবেন, যাতে ইউরিনটা পর্যাপ্ত পরিমাণে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন ডক্টর ঘোষ আমি করতে চাই আপনাকে, সেটা কতটা মারাত্মক হতে পারে? ধরুন ধরা পড়ছে না যে রোগী, সে বুঝতে পারছে না, নেগলেক্ট করে যাচ্ছে ব্যাপারটা। কিডনি স্টোন আমাদের দেশের প্রচলন হচ্ছে অপারেশন না করানো এবং ভয় পাওয়া। কিডনি স্টোন থেকে ভয় পাওয়ার থেকে বেশি ভয় পাওয়া উচিত কিডনি স্টোনটাকে পুষে রাখলে কিডনিগুলো যে নষ্ট হয়ে যেতে পারে, রাদার পারের থেকে বেশি আমি বলবো যে যাবেই। ও মানে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, কিডনি ড্যামেজ হয়ে কিডনি ফেলিয়ার হয়ে যাবেই, এই কথাটা মনে রাখতে হবে। দর্শকদের কাছে আমাদের এটাই বলার যে যদি বুঝতে পারেন যে আপনার কিডনি স্টোন আছে, ভয় পাবেন না। কিডনি স্টোনের চিকিৎসার অনেক উন্নতি হয়ে গেছে। কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ওষুধের দ্বারা কিডনি স্টোন গলিয়ে দেওয়া যায় না, জল দিয়ে কখনো কিডনি স্টোন গুলে বার করে দেওয়া যায় না। চিকিৎসা আপনাকে করাতেই হবে। ভয় না পেয়ে, আজকালকার দিনে কাটাছেঁড়া তো নেই, ব্যথা নেই, রক্তপাত নেই, আসুন না কিডনি স্টোনটাকে গুঁড়ো করে নিন, যাতে গুলে বের করে দেওয়া যায়। আধুনিক চিকিৎসার পরামর্শ নিন, খরচ কিন্তু কম। আপনার ধারণা হতে পারে আধুনিক চিকিৎসা অনেক বেশি খরচ সাপেক্ষ। আসলে 10 বছর আগেকার কেটে অপারেশনে থেকে শুনলে অবাক হবেন, এর খরচা কিন্তু অনেক কম। খরচাও কম, অসুবিধেও কম, ভয়টা কিসের? শুনলেন তো ডক্টর ঘোষ কি বললেন? কিডনিতে স্টোন থাকলে কি হতে পারে? কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং যে সিমটমগুলো উনি বললেন, সেটা যদি একটাও কিছু দেখা দেয় আপনার মধ্যে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আর যদি দ্বিধাবোধ করেন, আমি তো রয়েছি, আমাকে জানান, আমি নিশ্চয়ই সমাধান দিয়ে দেবো। এবার চলুন একটু ফিটনেস আসরে যাওয়া যাক, জিম করে আসি। তুমি যে আমার চিরদিনের সেই নারী। নমস্কার, আজকে আমরা দেখাবো অ্যারোবিক্সের মাধ্যমে
কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস, কিন্তু যেগুলো হবে বসে বসে। এবং এর উপকারিতা কি? সারাদিন খাটাখাটনি, অনেকক্ষণ কম্পিউটারে বসে থাকা কিংবা দাঁড়ানো, সেলসের কাজ, বিকেলে বাড়ি এসে কোমর ব্যথা, পায়ে ব্যথা, এসব থেকে একদম আপনার নিশ্চিন্ত থাকবে যদি আমরা বসে বসে এই 5 মিনিটের মধ্যে অ্যারোবিক্সগুলো করি। দেখুন আমরা কিভাবে অতি সহজভাবে, সাবলীলভাবে এইসব ব্যায়ামগুলো করি, যার মাধ্যমে আপনাদের বিভিন্ন ব্যথার মুক্তি হবে। 1 2 3 4 5 feel the stretch 6 7 8 8 7 6 5 4 3 2 relax. নমস্কার, আমি সায়ন্তনী। নারীর বিউটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। লিপস, একজন নারীর খুব আকর্ষণীয় অঙ্গ হচ্ছে তার ঠোঁট। সেই ঠোঁটের কিভাবে পরিচর্যা করতে হয় সেই সম্বন্ধে বলার জন্য আজ আমার সঙ্গে আছে মিতাজ বিউটি পার্লারের বিউটিশিয়ান মিতাদি। মিতাদি নমস্কার। আমরা তো অনেক সময় চুল, স্কিন, পা, হাত সব কিছুরই কেয়ার নিয়ে থাকি, কিন্তু ঠোঁটটা নেগলেক্টেড হয় তো। হ্যাঁ, অথচ ঠোঁটটাই হচ্ছে মেয়েদের সারা মুখের সবচেয়ে আকর্ষণীয় পোর্শনটাই ঠোঁট। এবার এই ঠোঁটটা যদি ড্রাই হয়ে যায়, তার উপর লিপস্টিক লাগাও, খুবই খারাপ দেখায়। চাপ লিপসে ফাটা ফাটা একটা ব্যাপার চলে আসে। কিন্তু তাহলেও আমরা কিন্তু যতক্ষণ না ঠোঁটটা ট্রাবল দিচ্ছে, আমরা কিন্তু খুব একটা ঠোঁটের দিকে নজরই দিই না। আমরা সারা মুখের স্কিনের কেয়ার নিই, কিন্তু ঠোঁটটা আমাদের নেগলেক্টেডই পড়ে থাকে। কিন্তু সেটা হবার কথা না। যেরকম আমরা স্কিনটাকে, মুখের স্কিনটাকে কেয়ার নিচ্ছি, ঠোঁটটাকেও ঠিক সেভাবেই কেয়ার নেওয়া দরকার। আর তো এটা হচ্ছে কেন? আমরা এক তো অবভিয়াসলি আমরা নেগলেক্ট করি, তাছাড়া একটু মনে আবহাওয়ার একটা তো যে ড্রাইনেসটা আসছে, ঠোঁটটা একটা স্কিনেরই একটা অংশ, সবচেয়ে ডেলিকেট এবং সবচেয়ে সেন্সিটিভ পার্ট এটা স্কিনের। কাজে ক্লাইমেটকে খুব রেসপন্স করে এটা। যেমন শীতের দিনে যেরকম শরীরের স্কিন ড্রাই হয়, তার চেয়ে অনেক বেশি কিন্তু লিপসটা ড্রাই হয়। যার জন্য শীতের দিনে বারবার ভেসলিন লাগাতে হয় বা লিপ বাম লাগাতে হয়। সেরকম খুব গরমের দিনেও সেটাই হয়। গরমের দিনে খুব কড়া রোদে দেখবে ঠোঁটটা ফেটে যায়, তাপে যারা বেরোয় ঠোঁটটা ফেটে যায়। এইগুলো থেকে বাঁচার জন্য এগুলোর জন্য কিছু কেয়ার নেওয়া উচিত। কি ধরনের কেয়ার বলতে খুব বেশি কিছু না, এটা একেবারেই সিম্পল, খুব বেশি কিছু না। বা যেরকম আমরা লিপস্টিক লাগিয়ে বাইরে বেরোচ্ছি, অনেক সময় কি করছে, এই লিপস্টিকটা লাগিয়ে বাড়িতে গিয়ে সারা মুখ পরিষ্কার হয়ে গেল, কিন্তু ঠোঁটটা পরিষ্কার হলো না। এই খাওয়া দাওয়ার সময় যেটুকু লিপস পরিষ্কার হলো সেটুকুই, মুখ ধোয়ার সময় সেটুকুই, আলাদা করে করি না। কিন্তু সেটা যদি আমরা আলাদা করে করি, যেমন মুখটা যেরকম ক্লিন করলাম, সেরকম যে ঠোঁটটাও যদি একটা ক্লিনজার দিয়ে, মুখে যে ক্লিনজারটা ইউজ করছে ঠিক সেই ক্লিনজারটাই যদি ঠোঁটটা পরিষ্কার করে নিয়ে লিপস্টিকটা রিমুভ করে শুই, একটা লিপ বাম লাগিয়ে শুই, তাহলে ঠোঁটটা অনেক দিন সুন্দর থাকবে এবং শীতকালেও খুব কম অসুবিধার সৃষ্টি হবে। তা না হলে কি হচ্ছে, শীতকালে গিয়ে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, অনেক সময় ফেটে ফেটে যাচ্ছে, লিপস্টিক লাগালে ভীষণই বাজে দেখাচ্ছে। জাস্ট এইটুকুই। আর যাদের লিপস একটু বেশি ড্রাই তারা করতে পারেন, তারা একটু মাসাজ মতো নিয়ে নিতে পারেন। লিপসটা ক্লিন করলো, রাত্রে গিয়ে ক্লিনজার লাগিয়ে যেরকম মুখটা ক্লিন করছে, লিপসটা ক্লিন করলো, ক্লিন করার পরে কিছু না, খুব একেবারেই বাড়িতে যা অ্যাভেলেবল, মানে তোমার কিচেন শেলফে যা অ্যাভেলেবল সেটা দিয়ে তুমি করতে পারো। যেমন একটু আমন্ড তেল, একটু নারকেল তেলের সাথে একটা ড্রপ, যদি আমন্ড অয়েল অ্যাভেলেবল নাও হয়, নারকেল তেল তো সকলের বাড়িতে থাকে, একটু নারকেল তেল নিয়ে একটু সার্কুলার মুভমেন্টে একটুখানি মাসাজ হয়ে গেল, খালি লিপস দুটো মাসাজ হয়ে গেল। মাসাজ করে ওই তেলটা থাকুক, ওভারনাইট থাকুক, কোনো অসুবিধে নেই। আর যদি তার সত্ত্বেও ড্রাইনেস না কমে, তাহলে কিছু লিপ প্যাকও আছে, যে প্যাকটাও লাগানো যায়। প্যাকটা হচ্ছে সেটাও বাড়িতে একটু গোলাপ, সেটাও বাড়িতে বানানো যায়। বা মধু আছে, মধু একটা প্রাকৃতিক ময়শ্চারাইজার, আমি আগেও বলেছি, খুব ভালো ময়শ্চারাইজার, খুব ইজিলি অ্যাভেলেবল, সবার বাড়িতে থাকে, খুব ইজিলি ইউজ করা যায়। মধুতে কয়েকটা রোজ, গোলাপের পাপড়ি 5 মিনিট আগে ভিজিয়ে রাখলাম, একটু যখন সফট হয়ে আসবে ওটা একটু স্ম্যাশ করে নিলাম, একটু ওই অবস্থাতে মধু এবং গোলাপের পাপড়ি দুটোই যেন থাকে লিপসের ওপরে লাগিয়ে রাখলাম। ওটা ড্রাই হওয়ার কোনো দরকার নেই, 15 মিনিট পরে জাস্ট ওয়েট কটন দিয়ে তুলে দিলাম, ওই অবস্থায় থাকলো।
ঠোঁটটা দেখবে সফট হয়ে আসছে, একদম সফট হয়ে আসবে। এটা যাদের একটু বেশি ড্রাই তাদের জন্য। এছাড়াও বাড়িতে যারা থাকছে, যারা লিপস্টিক ইউজ করছে না, বাড়িতে থাকলে তো কেউ লিপস্টিক লাগিয়ে রাখছে না, বাড়িতে যখন থাকছে সবসময় একটা লিপ বাম ইউজ করবে। লিপ বাম না হলে শুধু মধু লাগিয়ে রাখুক, বা মধুর সাথে 1 ড্রপ রোজ ওয়াটার। আর ঠোঁটে যে কালচে ছোপটা পড়ে সেটাতে মানে কিভাবে রেহাই পাওয়া যায়? হ্যাঁ, ঠোঁটে যে কালচে ছোপটা পড়ে না, এর অনেকগুলো কারণ আছে। যেমন কারণ প্রথম কথা, কারোর বাই বার্থ কারো একটু কালচে হয়, কালচে রঙটা কালচে হয়, ওটা হচ্ছে হেরিডিটারি প্রবলেম। ওইটা থাকলে ওটা কিন্তু কিছু করার নেই। এছাড়া যেটা হয়, বাইরে বেরোলে, এবার ঠোঁটে কিছু না লাগিয়ে খালি ঠোঁটে বাইরে বেরোলে রোদের তাপে ঠোঁটে একটু কালচে পিগমেন্টেশন দেখা যায়। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, সেটা যখনই আমি বাইরে বেরোচ্ছি, যদি লিপস্টিক ইউজ করি তাহলে তো ঠিক আছে, একটা লেয়ার থাকছেই, কাজে সানরেটা খুব বেশি এফেক্ট করছে না। যদি লিপস্টিক ইউজ না করি, একটু ভেসলিন লাগিয়ে বেরোতে পারি। আর যদি ভেসলিনটাও না লাগাই, বাড়িতে একদম যে নারকেল তেলটা আছে, নারকেল তেলে হালকা একটা প্রোডাক্ট লাগিয়ে বেরোতে হবে। ওটা অনেকটা আর কি লিপসটাকে প্রোটেক্ট করবে, কাঁচি হওয়া থেকে একটু প্রোটেক্ট করবে। এছাড়া যেটা বাড়িতে যেটা করতে পারে, সেটা হচ্ছে দুধের স্বরের সাথে, দুধের স্বরের মধ্যে একটু আমন্ড বাদাম গুঁড়ো করে একসাথে মিশিয়ে নিয়ে ওই প্যাকটা লাগাতে পারে। এগুলো কাঁচি ছোপ থেকে অনেকটাই রেহাই দেয়। আজকে আপনি ওর উপরে কি দেখাচ্ছেন? হ্যাঁ, ওর উপর আমি দেখাবো যে বাড়িতে নিজেরা কিভাবে আর কি ঠোঁটের পরিচর্যা করতে পারে। মুখের তো সবসময় পার্লারে গিয়ে করছে, কাজে মুখেরটা অনেকেই বুঝতেই পারে এবং বাড়িতে ইচ্ছে করলে নিজেরা করতে পারে, কিন্তু ঠোঁটেরটা তো করতে পারে না। সেটা আমি দেখাবো কিভাবে করা যায়। প্রথমে আমি যেটা বলেছি, লিপস্টিকটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। প্রথমে লিপস্টিকটা আমি ড্রাই কটন দিয়েই তুলে নিচ্ছি, কারণ হলে কালারটা পুরো স্প্রেড করে যাবে সারা মুখে। এরপর একটা ক্লেনজার ইউজ করছি, যে কোনো ক্লেনজার মানে যেগুলো মুখে আমরা ব্যবহার করি। হ্যাঁ, যে কোনো ক্লেনজার, কিন্তু ক্রিম বেসড হলে ভালো হয়। এটা করছি আমি মিডল ফিঙ্গার দিয়ে, কেননা খুব বেশি প্রেশার দেওয়া যাবে না এই পোর্শনটায়। এটাকে ওয়াইপ করে দেবেন। হ্যাঁ, এটাকে আমি হোয়াইট কটনে এই ক্লেনজারটাকে বার করে নিচ্ছি। এমনভাবে ক্লিন করতে হবে যাতে লিপস্টিকের একটু না থাকে, একটু কালার না থাকে। হ্যাঁ, অথচ খুব সফটলি করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে লিপস্টিকটা পুরোপুরি উঠে। হ্যাঁ, পুরোপুরি লিপস্টিকটাকে বের করে নিতে হবে। এরপরে যে বললাম, একটু মাসাজ করতে হবে। ড্রাই যদি খুব হয়, লিপস যদি খুব ড্রাই হয়, একটু মাসাজ করে নিতে হবে। এই মাসাজটা হতে খুব বেশি ড্রাই ফিল হলে আমন্ড বাদামকে খুব ভালো করে পেস্ট করে নারকেল তেলের সাথে মিশিয়ে নেওয়া হলো, মিশিয়ে নিয়ে ওই পেস্টটা দিয়ে মাসাজ করছি। আচ্ছা, করতে গিয়ে যদি একটু মুখের ভিতরে ঢুকে যায় তাহলে কিছু ক্ষতি নেই তো? না, কিছু ক্ষতি নেই, মুখটা ধুয়ে নেবে। আচ্ছা, কতক্ষণ ধরে ম্যাসাজ করবো এটা? না, এটা লিপসের উপরে তো খুব ডেলিকেট পার্ট, আমি আগেই বলেছি, খুব বেশি মাসাজ দরকারই হয় না। খুব বেশি হলে 5 মিনিট, 3 মিনিট থেকে 5 মিনিট মাসাজই যথেষ্ট। এবার এই ক্রিমটাকে তুলে নিচ্ছি। বাজারে তো আজকাল নানা ধরনের লিপ জেলসও পাওয়া যায়, ওগুলো মানে কোনো ক্ষতিকারক না? ক্ষতিকারক, কিন্তু যেটাই ইউজ করবে একটু ব্র্যান্ড নেম দেখে কিনবে, যে কোনো আজকাল হ্যাঁ ভালো কোম্পানির দেখে নেবে। কেননা এখন হার্বাল বলে অনেক কিছুই প্রোডাক্ট বেরোচ্ছে, যে কোনো কিছু লাগালে খুব বেশি ভালো কাজ হবে না। একটু ভালো কোয়ালিটির লিপ বাম ইউজ করতেই পারে। এটা কি লাগাচ্ছে? এবার এটা একটা লিপ প্যাক। এটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা ডিফারেন্ট প্যাক আমি বলে দিয়েছিলাম। আমন্ড বাদাম গুঁড়ো করে রোজ ওয়াটার দিয়ে একটা প্যাক বানিয়ে এই প্যাকটা অ্যাপ্লাই করছি। একটু আমন্ড অয়েল লাগালেও তো চলবে? হ্যাঁ, আমন্ড গুঁড়োর জন্য একটু আমন্ড অয়েল যদি লাগিয়ে দিই। এই প্যাকগুলো কখনোই শুকোবে না, কখনোই ড্রাই হবে না। কাজে 5-7 মিনিট পরে বা যদি সময় থাকে একটু বেশিক্ষণ রাখলেও কোনো ক্ষতি কিছু হয় না, বরং ভালোই হয়।
5-7 মিনিট পরে আবার কটন ভেজে যেভাবে আগে মুছেছিলাম ঠিক সেভাবেই প্যাকটা রিমুভ করে নেবো। এরপরে কি আরো কিছু আছে? না, এরপর আর কিছু করার নেই। প্যাকটা রিমুভ করার পরেই দেখবে যে ঠোঁটটা অনেক বেশি সফট হয়েছে এবং ঠোঁটটা ড্রাই হয়ে গেলে নিজের একটা বাজে ফিলিংস হয়, খুব আনইজি ফিলিংস হয়, টান ফিলিংস। এই প্যাক লাগাবার পরে যে লাগাচ্ছে সেই ফিল করবে যে অনেকটা চেঞ্জ হলো, ওই টান ভাবটা আর থাকছে না, অনেক ইজি হয়ে যায়। একটু রেগুলার তো করতেই হবে, কোনো জিনিস মানে একদিন করলে তো না, একদিন করলে হবে না। রেগুলার যেটা করতে হয় সেটা খুব বেশি কিছু না। লিপস্টিকটাকে তুলে শোবে, একটা লিপ বাম লাগিয়ে শোবে, সুযোগ থাকলে একটা ভালো ক্লেনজার ইউজ করবে, যেটা মুখে লাগাচ্ছে সেরকম একটা ক্লেনজার ইউজ করবে, ক্লেনজার দিয়ে ভালো করে লিপস্টিকটা রিমুভ করে নেবে। তারপরে একটু মাসাজ নিতেও পারে, সেটা ডিপেন্ড করছে লিপসটা কতটা ড্রাই হয়ে গেছে, কতটা প্রয়োজন আর কি, তার উপর ডিপেন্ড করছে। অনেক ধন্যবাদ দিদি। আশা করি আপনাদের এই এপিসোডটা খুব পছন্দ হয়েছে, কারণ এই যে ডিসকাশনটা আমরা করলাম একটু ডিফারেন্ট ছিল, তাই না? আপনাদের কাছে যদি অন্য কোনো ঘরোয়া পদ্ধতি থাকে সেটা আমাদের নিশ্চয়ই পাঠাবেন। সেই টিপসগুলো থেকে আমরা বেছে নেবো সবার থেকে সেরা টিপটি, এবং সেটা যদি আপনার হয় আপনি পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার। এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রকমের রান্না নিয়ে। আমি মনামি ও পিঙ্কি, আর আমাদের সঙ্গে আজকে আছেন এসবি ক্যাটারিং এর কর্ণধার মিস্টার সন্দীপ গাঙ্গুলি, অর্থাৎ আমাদের সন্দীপদা। সন্দীপদা, আজকে আমাদের কি খাওয়াচ্ছেন? তোমাদের আজকে কি খাওয়াই? কিছু ফ্রাই। ঠিক আছে, ফ্রাই বলতে ফিশ ফ্রাই? হ্যাঁ, চলতে পারে। ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফিশ ফ্রাই করব। ও ওয়াও, মানে বাংলার মাছ আর কন্টিনেন্টাল প্রিপারেশন, দারুণ ব্যাপার। আচ্ছা, এতে কি কি লাগছে? এতে লাগছে ফ্রেঞ্চ ফিশ ফ্রাই তৈরি করতে লাগছে আদা, আদা বাটা, রসুন বাটা, আচ্ছা ময়দা, এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে, একসাথে বাটা, মানে একটা ধনেপাতা চাটনি বলতে পারেন। হ্যাঁ, এটা ডিমের কুসুমটা, হ্যাঁ ডিমের কুসুম, আর এটা ক্রিম আছে, ফ্রেশ ক্রিম, নুন, আর এটা পাউরুটির গুঁড়ো না? আচ্ছা, আর মাছ তো আছে। কি মাছ? এটা ভেটকি মাছ, এটাকে আমি ম্যারিনেট করেছি। কি দিয়ে করা আছে? এটা ধনেপাতা দিয়েছি, লেবু দিয়েছি, আর নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, দিয়ে মেখে এটা ম্যারিনেট করে রেখেছি। এটা কতক্ষণ রাখতে হবে? এটা 20 মিনিট, 15 থেকে 20 মিনিট করে রাখতে হবে। মানে রান্নাটা করার আগে এটা, আর 20 মিনিট আগে এটাকে করতে হবে। আচ্ছা, এটা আচ্ছা, এই যে নানান ধরনের সবজিগুলো দেখছি, এগুলো ভেজিটেবলস গুলো, এগুলো গার্নিশ করব, গার্নিশিং। ও আচ্ছা, এটাতে আমি যেটা বলছিলাম সাদা তেল লাগছে। হ্যাঁ, এটা সাদা তেল লাগছে। তাহলে আমরা শুরু করে দিই? হ্যাঁ, একদম শুরু করি। তেল কতটা দেব সন্দীপ দা? তেল একটু, মানে এটা কি খুব একটা ডিপ ফ্রাই হবে? হ্যাঁ, এটা ডিপ ফ্রাই হবে। আচ্ছা, একটু বেশিই লাগবে। একটু বেশি লাগবে। মানে এক মাছ ভাজা খেতে খেতে যদি কখনো বোর হয়ে যান তাহলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটা আমাদের এমনি ফিশ ফ্রাই থেকে কি রকম ভাবে আলাদা? ফিশ ফ্রাইটা এই বিস্কুটের ক্র্যাম দিয়ে আর আগেই ডিম দিয়ে মাখানো থাকে, এটা অতটা না। এটা তারপর এই যে তাতে ময়দাও মাখানো থাকে, এগুলো সঙ্গে সঙ্গে আমি মেখে এটা আমি বলছি যে এটাকে ফ্রেঞ্চ বলা হয় কেন? না, এর আলাদা কোনো কিছু আছে কি উপকরণ যেটার জন্য ফ্রেঞ্চ বলা হয়? হ্যাঁ, যেমন ফ্রেঞ্চ টোস্ট আছে, পাউরুটি ডিমের ডুবিয়ে, এটাও সেমনি আপনার ভেটকি ফিলেটটাকে ডিমে ডুবিয়ে ময়দা মাখিয়ে তারপর পাউরুটিগুলোতে লাগিয়ে তারপর ফ্রাই। আচ্ছা, তেলটা কতক্ষণ নেবে সময় গরম হতে? গরম হতে সময় লাগবে, ততক্ষণ আমরা এটা একটু ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। চামচ লাগবে? চামচ লাগবে, এই চামচটা হবে। আচ্ছা, এটা কতগুলো ডিম লাগবে? মানে একটা এখানে দুটো, হ্যাঁ পরিমাণ মতো। যেমন এটা আমার দুটো ফিলেট আছে, হ্যাঁ, তার জন্য একটা ডিম যথেষ্ট। ঠিক আছে, কতক্ষণ ধরে ফাটানোর কোনো ব্যাপার আছে? এই যে ডিম জিনিসটা, এই যত ফাটাবেন তত ভালো। দেখবেন ফেনা হয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি একটু ফাটাও।
আমি ততক্ষণ অন্য কাজটা করি। দেখিস বাটিটা ফাটিয়ে দিবি না রে, তোর মতন। তোমাদের সাথে আমার রান্না করতে খুব ভালো লাগে, যার জন্য আমি তোমরা ডাকলে আমি চলে আসি। তাছাড়া সন্দীপ দা আপনি আমাদের এমন এমন রান্না শেখাচ্ছেন যেগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি। হ্যাঁ, তোমরা খুব সহজেই করতে পারবে। এই দেখো, এই ম্যারিনেট করা ছিল আদা দিয়ে, রসুন দিয়ে, তারপর এই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ, হ্যাঁ, আর লেবু দিয়ে এটা 15 করে ম্যারিনেট করে রাখা ছিল। হ্যাঁ, এই যে দুটো দেখছো ফিলেট করে রেখেছি। এইবার এইটাকে আমি এই দেখো এই শুকনো ময়দাতে রাখবো, কেমন? যাতে ময়দাটা লেগে যায়। হ্যাঁ, ময়দাটা যাতে লেগে যায়, ভালো করে ময়দাটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, তেলটাও বোধহয় গরম হয়ে গেছে না? হ্যাঁ, এইবার কমিয়ে দিয়েছিল। তুমি ডিমটা যেটা ফেটিয়েছো, এবার দেখো আমি এই ডিমের মধ্যে চোবালাম। খুব সহজ পদ্ধতি, তোমরা যখন তখন করতে পারবে। আচ্ছা আচ্ছা সন্দীপ দা, এটা যদি ধরুন বাড়িতে ভেটকি মাছ নেই, এইবার তো অন্য কোনো মাছ দিয়েও কি করা হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, অন্য মাছও করা যাবে। তবে ভেটকি মাছ ছাড়া আর মাছ আছে, তারপর বোম্বাই ভেটকি আছে, কম দামি মাছও করা যাবে, খুব সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, এইবার দেখো এটা পাউরুটি গুঁড়োর মধ্যে এবার চোবালাম। আচ্ছা, পাউরুটির গুঁড়োটা কি করে করছেন? মানে পাউরুটির গুঁড়োটা পাউরুটিকে কিনতে পাওয়া যায়, তাছাড়াও পাউরুটি শুকিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি নিজে হাতে একটা করবে? তুমি বা পিঙ্কি কেউ নিজে করবে? করো, এই দেখো। আচ্ছা, এটা তুমি নাও, এটা রাখি। হ্যাঁ, এটা এখানে দাও, আমার হাতে দাও। প্রথমে ময়দা দাও দাও। হ্যাঁ, একটু ভালো করে মাখো। ঠিক আছে, এবার তুমি ডিমে চোবাও। ভালো করে চোবাও। এবার উল্টো করো, এটার উপরে দিয়ে দাও বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো ওই ডিমটা মাখালেই বুঝলি বিস্কুটের গুঁড়োটা ধরে নেবে। আর ময়দাও আছে, ধারগুলো ভালো করে। মানে পিঙ্কি তুমি ছাড়ো। আমি ছাড়বো? ও তৈরি করলো, তুমি ছাড়ো। আর তোমরা দুজনে মিলেই তৈরি করছো, তাই তো? এটা পুরোপুরি আঁচেই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝবো কি করে সন্দীপ দা যে হয়ে যাচ্ছে? এটা ব্রাউন কালার এসে এটাকে কি উল্টে দেবো? হ্যাঁ, উল্টে দাও। এটা আগে ছাড়া হয়েছে, তো এটা প্রায় হয়ে এসছে। এটাকে একবার উল্টে দাও। এইটা হাত টাচ করো। নরম তো ব্যাপারটা, বাবা মনে হচ্ছে ভেঙে যাবে। বল না, ভাঙবে না। না, ভাঙবে না রে। এই বিস্কুটের গুঁড়োটা ধরে নিয়েছে তো ভালো করে, তাহলে ভাঙবে না। এটাকে কি নামিয়ে নিতে হবে? না না, ওরা মাছের ফিলেটগুলো একটু মোটা কাটা। আচ্ছা, সেগুলো একটু ভাজতে হবে। সেটা আমাদের জন্য ভালোই। দেখ মানে আমি একদম পাতি মাছ ভাজা কাউকে না দিয়ে যদি একটু চটপট করে দেওয়া যায়, ব্যাপারটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সুস্বাদু খেতে। আচ্ছা, এটা দিয়ে কি কোনো পার্টিকুলার কোনো সস বা কিছু দিয়ে খেতে হ্যাঁ, আপনি এর সাথে টমেটো সস দিতে পারেন। টমেটো সস দিয়ে খেতে পারে। আর আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হলো, এটা মোটামুটি কোন সময় খেতে বেশি ভালো লাগবে? সন্ধ্যেবেলা? হ্যাঁ, তুমি সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারো, চা কফির সাথেও খেতে পারো, লাঞ্চেও খেতে পারো। লাঞ্চে খেতে পারি। আর ও হলে অল টাইম। আমি অল টাইম। আমরা জেনে নিচ্ছি তোদের জন্য, তোরা যখন বাড়িতে আসবি। যদি ডিপ ফ্রাই হয় একটু বেশি তেলে, তাহলে ভাজাটা আরো ভালো হয়। আচ্ছা, মানে যেটাকে আমরা ডুবো তেল। হ্যাঁ হ্যাঁ, ডুবো তেলে ভাজলে যতটা মানে হ্যাঁ, ডুবো তেল হলে বেশি ভালো। যেহেতু ফ্ল্যাট, যতটা তেল হবে। আচ্ছা সন্দীপ দা, আপনার এমনি মাছ, মাংস, ডিমের মধ্যে আপনি সব থেকে কোনটা প্রেফার করেন? মানে রান্না করতে বলছিস তো? রান্না করতে না খেতে? আমি তো দুটোই। রান্না তো আমার সবই করতে ভালো লাগে। যদি তোমরা আবার যদি কখনো ডাকো, আমি তোমাকে ভেজ আইটেমও দেখাবো, পনির আইটেমও দেখাবো। এটা হয়ে গেছে না? হ্যাঁ, এই দেখো ব্রাউন কালার এসে গেছে। এই দেখো, আর মাছ ভাজা হয়ে গেলে একটা গন্ধ থেকেও বোঝা যায়। ভাজার গন্ধ তো আছে। তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দিই তোমাদের। এই চামচটা নেবে, এই দেখো ঢুকে যাচ্ছে। আচ্ছা, মানে এটা দেখে নেব ঠিকঠাক। আচ্ছা, তার মানে বুঝলে যে মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, আমি ততক্ষণে
ও বাবা, তুই তো দেখছি এটা বড় কাজ সেরে রেখেছিস অলরেডি। হ্যাঁ, তা কিছুটা গার্নিশ করে রেখেছি বেশ সুন্দর করে। এদিকে একটু তেলটা যাতে ঝরে যায়। এখানে ন্যাপকিনও আছে, তোমার ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ন্যাপকিনটাও ডিশটাতে রাখা রয়েছে। ঠিকঠাক সাজিয়েছি তো। শুধু তো এই ন্যাপকিনটা কি আপনি মানে তেলটাকে সোক করাবার জন্য নাকি এটা মোটামুটি একটা গার্নিশের? না, এতে হয় কি তেলটাও সোক করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এতে ক্রিম দিতে হবে। হ্যাঁ, মানে সমস্ত রকম কালার রয়েছে, ক্যারটের অরেঞ্জ, কিউকাম্বারের গ্রিন। চাইলে এটার সঙ্গে আমরা সসও ইউজ করতে পারি। হ্যাঁ, চাইলে সস ইউজ করতে পারো। কিন্তু ক্রিমটাই মনে হয় সব থেকে ভালো হবে। হ্যাঁ, খেয়ে দেখি। নিশ্চয়। দাঁড়া, একটা চামচ লাগবে না। চামচ লাগবে না, আমার এতটুকুও দশ হচ্ছে না। ভীষণ ভালো খেতে হচ্ছে, তাই? তুই একটু টেস্ট করবে? নিশ্চয়। ভীষণ ভালো। ফ্রেঞ্চ ফিশ ফ্রাই করতে যা যা লাগে: মাছের ফিলে 2টো, নুন স্বাদ মতো, ময়দা 1 কাপ, ডিম 1টা, পাউরুটি গুঁড়ো 1 কাপ। ভেটকি মাছের ফিলেগুলো প্রথমে ময়দায় মাখিয়ে, তারপর ফ্যাটানো ডিমে চুবিয়ে এবং শেষে পাউরুটি গুঁড়োয় মাখিয়ে গরম তেলে ভাজুন। চা বা কফির সঙ্গে পরিবেশন করুন। যেটা আমি রোজ বলে থাকি, আবার বলছি যে আপনাদের কাছে নতুন কোনো রেসিপি থাকলে আমাদের লিখে পাঠান। যিনি বেস্ট রেসিপিটা পাঠাবেন তাকে কিন্তু আমরা পুরস্কার দেব। তাহলে আজকের মতন আসি, আবার পরের দিন দেখা হবে। ভালো থাকবেন।